এই স্যারকে স্বামীরূপে তুমি নিজেই গ্রহণ করতে পারবে না। যেখানে কাজটি তোমার দ্বারা সম্ভব না সেখানে কেন বারবার এসব কথা বলো? আমি তোমার উপর কোনো প্রেশার ক্রিয়েট করতে চাই না। তুমি যেদিন মন চাইবে সেদিন এই স্বামী স্ত্রীর সম্পর্ক পূর্ণ হবে। কিন্তু এখন আপাতত পড়াশোনা মন দিয়ে করো। তোমাকে একজন আদর্শ সন্তান, আদর্শ বউ, আদর্শ বৌমা আর ভবিষ্যতে আদর্শ মা হতে হবে। আদর্শ মা কথাটি শুনেই যেন নীরার মন অন্যরকম হয়ে গেল। লজ্জে আর কিছু বলল না। দীপ তাড়াহুড়া দিতে থাকলো। অবশেষে সবাইকে বিদায় দিয়ে কলেজে চলে গেল নীরা ও দীপ। দীপ আজ তাদের নিজস্ব গাড়ি নিয়েছে। আপাতত নীরা ও দীপের ব্যাপারে কলেজে কেউ জানে না। দীপ জানেনি, কারণ নীরার পরীক্ষার ভিতর ওর ফ্রেন্ডরা ওকে নিয়ে প্রশ্নের পাহাড় তুলবে। অনেকে বলবে বড় এই কলেজের স্যার আর বউ ছাত্রী, নীরার রেজাল্ট তো এমনি ভালো হবে। এতে করে নীরার ওপর প্রভাব পড়বে। দীপ চায় না নীরা আপাতত এসব ফেস করুক। অন্তত ইন্টার পরীক্ষা শেষ করে তারপর সবাই জানুক। এজন্য গাড়ি করে যে গেটের পাশে দিয়ে নীরাকে নামিয়ে সে ভিতরে চলে যাবে। এতে করে কেউ তাদের একসাথে দেখবে না। পরীক্ষা শুরু হয়েছে। ছাত্রছাত্রী সবাই সবার সিটে বসেছে। পরীক্ষা শুরু হওয়ার ঠিক 5 মিনিট আগে নীরা এসেছে। এসে কেয়াকে জড়িয়ে ধরে। নীরা ওই কেয়ার সিট সামনে পিছনে। স্যার এসেছে, সাথে সাথে সবাই চুপচাপ পরীক্ষায় মনোযোগী হতে থাকে। 1.5 ঘন্টা পরীক্ষা দেওয়ার পর নীরা দেখে সে অনেক কিছুই লিখেছে। গুনতে থাকে কত মার্কস হতে পারে। প্রায় 40 মার্কস, মানে 5 মার্কের উপরে আছে। টেস্ট পরীক্ষায় 5 মার্কস হলেই হবে। ক্যাডার সাহেব তো এটাই বলেছিল। তাহলে আর কি, খাতা জমা দিয়ে দিলেই হয়। নীরার পিছনে কেয়া বসেছে। নীরা কেয়ার বেঞ্চে হেলান দিয়ে বলে, দোস্ত, কত মার্কের উত্তর দিয়েছিস? 5 মার্ক উঠে গেছে দোস্ত। তুই কত মার্কসের উত্তর দিয়েছিস? আনুমানিক 50 হবে, কিন্তু মনে কর 2-1 মার্ক কাটলে 40 বলছি। এটা তো টেস্ট এক্সাম। আবার ক্যাডার সাহেব বলেছে 5 মার্কস উঠলেই হবে। চল খাতা দিয়ে ফুচকা খাই। আচ্ছা দোস্ত চল, এমনিতেও ভালো লাগছে না লিখতে। বলে দুজন খাতা জমা দিয়ে বের হয়ে যায়। বাইরে এসে নীরা ও কেয়া আরামসে ফুচকা এনজয় করে। তারপর দুজন মিলে লেকের পাড়ে এসে বসে। দুজন মন খুলে গল্প করতে শুরু করে। গল্প করতে করতে অনেক সময় হয়ে যায়। দীপের ডিউটি অন্য ডিপার্টমেন্টে ছিল। ডিউটি শেষ করে সে নীরাকে খুঁজতে লাগলো, কোথাও পেল না। অবশেষে নীরাকে কল দিল। নীরা কল রিসিভ করে, জি বলুন। কোথায় তুমি? আমি আর কেয়া লেকের পাড়ে এসেছি। কখন গেছো তোমরা? এই তো ঘন্টা 2 হবে। পরীক্ষা কখন দিয়েছো? পরীক্ষা দিয়ে 5 মার্ক উঠিয়ে তারপর এসেছি। আপনি না বললেন 5 মার্ক উঠলেই হবে? দীপের মাথায় হাত। এই মেয়েকে সারাদিন রাত পড়িয়েছে, সকালে একটু টেনশন মুক্ত করার জন্য এই কথাগুলো বলেছিল। আর এদিকে সে কিনা 5 মার্কস এসেছে বলে নাচতে নাচতে ঘুরতে গেছে। সাথে সাথে দীপ বলে ওঠে, আমি কি বলেছিলাম 5 মার্কস উঠিয়ে বাইরে চলে যাবা? আচ্ছা থাকো ওখানে, আমি আসছি। আচ্ছা। কল কেটে দিলে কেয়া নীরাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? উনি আসছে আমাকে নিতে। এই উনিটা কে? ঢং, তুই মনে হয় জানিস না। আমার ক্যাডার সাহেব, তোদের আদনান কবির দীপ স্যার। তাহলে আর কি, আমিও চলে যাই বাসায়। তোর সাদা বিলাইকে কল দে, আসুক, তোরা গল্প কর। আইডিয়া মন্দ নয়, কিন্তু আমার লজ্জা করছে। আর লজ্জা পেতে হবে না। ভালো যখন দুজন দুজনকে বেসেছিস, দেরি না করে বলে ফেলা ভালো হবে। বলতে বলতেই দীপ গাড়ি নিয়ে হাজির। নীরা দীপের গাড়ির দিকে তাকালো। তারপর কেয়ার হাত থেকে কেয়ার ফোন নিয়ে রিককে SMS দিল, আমি লেকের পাড়ে আছি। আপনি যদি চান একসাথে আজকে আমরা কফি ডেট করতে পারি। আমি 10 মিনিট অপেক্ষা করলাম, আপনি না আসলে চলে যাব। লিখেই ফোনটি কেয়ার হাতে দিল। কেয়া SMS দেখে অবাক হলো, বলে, এটা কি লিখেছিস? এখন উনি কি ভাববে বলতো? আমি কি করব এখন? নীরা ভেংচি কেটে বলে, তোর সাদা বিলাই কিছুই ভাববে না, উল্টো খুশি হয়ে চলে আসবে। 10 মিনিট সময় দিয়েছি, দেখ কি করে। এর ভিতরে দীপ এসে বলে, কাকে 10 মিনিটের ভিতরে আসতে বলেছো? আসলেই দেখতে পাবেন এক সাদা বিলাই। বলেই হেসে দেয় নীরা। কেয়ার সাথে সাথে দীপকে বলে, আসসালামু আলাইকুম স্যার। নীরা ভুরকুচকে বলে, উনি এখন তো স্যার না, উনি তো এখন তোর জিজু। স্যার তো কলেজে। শুনুন,
আমাদের কেয়া প্রেমে পড়েছে এক সাদা বিলাইয়ের, তার জন্য অপেক্ষা করতে বলেছি। আমরা তো চলে যাচ্ছি, ও এবার ঘুরুক ওর মতো। বলতে না বলতেই রিক হাজির। দৌড়ে এসেছে সে, দীপকে দেখতে পায়নি, হাঁপাতে হাঁপাতে বলে, আগে বলবে না তুমি এখানে এসেছো? ক্লাসে ঢুকতাম না তাহলে পিছনের গেট দিয়ে পালিয়ে আসতে হয়েছে। বলেই দেখতে পেল দীপকে। ভয়তে ঢোক গিলতে থাকে রিক। নীরা আবারও রিককে বলে ওঠে, ভয় পাবেন না ভাইয়া, উনি তো এখন আপনাদের স্যার না, উনি এখন আপনাদের জিজু। দীপ চোখের চশমা ঠিক করে গাড়ির দিকে যেতে যেতে বলে, তাড়াতাড়ি আসো, বাড়িতে যেতে হবে। বলেই চলে যায়। কেয়ার সাথে সাথে ব্যাগ থেকে পানি বের করে খেতে থাকে। এতক্ষণ ভয়তে ছিল। নীরা ওদেরকে বিদায় জানিয়ে দৌড়ে গাড়িতে উঠল। বাড়িতে এসে ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেয়ে নেয় নীরা ও দীপ। একসাথে ঘরে এসে দীপ গল্পের বই হাতে নেয়। বইয়ের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে বলে, আমি যদি সবার জিজু হই তাহলে তোমার কি হব? নীরা মিনিকে নিয়ে খেলা করতে থাকে। দীপের এমন কথা শুনে চোখ ছোট ছোট করে তাকায়। দীপ চশমা ভালোভাবে সেট করে বলে, কি হলো বউ, বলো কি হই আমি তোমার? মিথ্যা হামি তুলতে তুলতে নীরা বলে, জি, এখন ঘুমাবো, কাল রাতে ভালো ঘুম হয়নি আমার। বলে মিনিকে নিয়ে কম্বল মুড়ি দেয় নীরা। দেখতে দেখতে নীরার টেস্ট পরীক্ষার রাত শেষ দিন। এই কয়দিনে দীপ নিজ দায়িত্বে নীরাকে কলেজে নিয়ে গেছে, আবার নিয়ে এসেছে। নীরা যেন পরীক্ষা দিয়ে তাড়াতাড়ি না পালায় সেজন্য ওয়ার্নিং দিয়ে দিয়েছে। পুরো পরীক্ষা নীরা হামি দিতে দিতে দিয়েছে। টেস্ট পরীক্ষায় কি আর এত লিখতে ইচ্ছে করে? এমনি নীরা অলস পড়াচোর, সেখানে এতটুকু লেখা জমা দিলেই এনাফ। কিন্তু ক্যাডার সাহেবের জন্য তাকে সম্পূর্ণ পরীক্ষার সময় বসে থাকতে হয়েছে। আজকেও দীপ নীরাকে নিয়ে যাওয়ার সময় বলতে থাকে, পরীক্ষা শেষ করে আমার জন্য অপেক্ষা করবে, একদম বাইরে যাবে না। যদি দেখেছি পরীক্ষা শেষ হওয়ার আগে খাতা জমা দিয়ে বের হয়েছ, এই স্যার থেরাপি আবার ফিরে আসবে। স্যারের থেরাপি কথাটি শুনেই নীরার গালে অটোমেটিক হাত চলে আসে। মিনমিন করে বলে, বেটা খচ্চর, বিয়ের পরেও কিনা স্যার থেরাপি দেবে? এই জন্য স্যারদের বিয়ে করতে নেই, হয়তো এই জন্যই সবাই বলে স্যার ম্যাম পিতা মাতার সমতুল্য। বিড়বিড় করতে করতে নীরা গাড়িতে ওঠে। নিজের ঘরের জানালা দিয়ে মেয়ে জামাইকে একসাথে কলেজে যেতে দেখছেন মিসেস নাজনীন ও মিস্টার রবিন। তাদের চোখে মুখে তৃপ্তির হাসি। কতজন বাবা মা পারে এমনভাবে মেয়ের সুখ নিজের চোখে দেখতে? হাতে গোনা গুটি কয়েকজনের মধ্যেই তারা এমন লাগি বাবা মা। এই যে যখন ইচ্ছে মেয়ের সুখ একটু উকি দিয়ে দেখছে, আবার প্রায় বিকেলবেলা যে যে গল্প করছে। দীপ ও নীরাদের গাড়ি দৃষ্টির বাহিরে গেলে মিসেস নাজনীন ও মিস্টার রবিন দুজনকে দেখে স্মিত হাসেন। মিস্টার রবিন বলে ওঠে, আমাদের মেয়ে সত্যি অনেক ভাগ্যবতী, দীপের মতো কেয়ারিং স্বামী পেয়েছে। আমাদের দীপ নীরাকে যেমন প্রতিষ্ঠিত করবে তেমন নিজের আপন করে নেবে। বাবা মা হয়ে সেই সুখ আমার নিজের চোখের সামনে দেখতে পারবো। আবার আমাদের মেয়ে আমাদেরও কাছে থাকছে, আমার মনের আশা পূর্ণ হচ্ছে এবার। চোখের পানি মুছে মিসেস নাজনীন বলে, প্রত্যেক বাবা মা চায় সন্তানের সুখ দেখতে। মৃত্যুর আগে চায় সন্তান যেন তার নিজের পায়ে দাঁড়িয়ে নিজ দায়িত্ব নিতে পারে। আমাদের নীরা অনেক বুদ্ধিমতীও সবাইকে আপন করে নেয়, কিন্তু পড়াশোনা ও নিজের ভবিষ্যৎ নিয়ে ওর তেমন মাথা ব্যথা নেই। যেভাবে তরিং বিরিং করে এভাবে তো ওর জীবন আগাবে না। দীপ ওকে শাসন করবে, আবার ভালোবাসবে। শুধু তুই না দীপ ওর সকল বিষয়ের প্রতি যত্নশীল হতে পারে। আর আমার পর দীপ সে যে নীরাকে শাসন করে আবার গভীরভাবে ভালোবাসে। আমি দেখেছি দীপের চোখে সেই ভালোবাসা। মেয়েটা বয়সের সাথে সাথে উঠতে শুরু করেছে। সমাজের নিয়ম কানুন থেকে দূরে থেকেও নিজেকে উড়ন্ত পাখি ভেবে নিয়েছে। ব্যক্তির স্বাধীনতা ভালো, কিন্তু বেশি উড়ন্ত পাখিকে শিকার করতে সময় লাগে না। আমি দীপের হাতে নীরাকে দিয়েছি যাতে আমার নীরা সুখে থাকতে পারে। নীরব আর নীরার সুখ দেখাটাই যে আমাদের শেষ চাওয়া। এরপর তো আরও কিছু বলতে দিলেন না মিস্টার রবিন। মিসেস নাজনীনের মুখ চেপে ধরে বলে, ভাগ্য যা আছে তাই হবে। হুটার মৃত্যুর নাম উঠিয়ে সুখকে মুহূর্ত কোনো দুঃখ পরিণত করব।
মিসেস নাজনীন সাথে সাথে মিস্টার রবিনের বক্ষে মুখ গুজে আলিঙ্গন করে নিলেন। মিসেস নাজনীন ও মিস্টার রবিন একে অপরকে ভালোবেসে বিয়ে করেন। তাদের প্রেম ভালোবাসা যেন এখনও অফুরন্ত। পরীক্ষা শেষ করে নীরা ও দীপ গেটের বাইরে থেকে গাড়িতে ওঠে। উদ্দেশ্য বাড়িতে আসবে। দীপ ড্রাইভ করতে থাকে আর নীরা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। হঠাৎ নীরা খেয়াল করলো গাড়িটি তাদের বাড়ির রাস্তায় না, উল্টো রাস্তা দিয়ে যাচ্ছে। নীরা সাথে সাথে বলে, আমরা আজ কোথায় আছি? গেলেই দেখতে পাবে। নীরা আর কোনো উত্তর দেয় না। এর কিছুক্ষণ পর দীপ গাড়ি থামিয়ে দেয়। নীরা বাইরে তাকিয়ে দেখে তারা শপিং মলের সামনে এসেছে। নীরা দীপের দিকে ঘুরে বলে, শপিং মলে কেন? হানিমুন করতে এসেছি। ইন্টারেস্টেড থাকলে চলো, না হলে এখানে বসে থাকো। আজই প্রশ্ন, শপিং মলে কেন? বলে দীপ বের হয়ে যায়। নীরা বিড়বিড় করে বলে, ঘাট তারা স্যার। শুনে ফেলে দীপ নীরার দিকে তাকিয়ে বলে, তোমার স্যার প্লাস বর তোমার মতোই তো হবে। নীরা আর কিছু না বলে মুখ ভেঙচি দিয়ে দীপের সাথে হাঁটতে শুরু করে। শপিং মলে এসে তারা আগে কসমেটিকের দোকানে ঢোকে। তারপর দীপ নীরাকে বলে, তোমার বাসায় কি কি লাগে আমি জানি না, এখানে মহিলা কর্মী আছে তাই এখানে নিয়ে এসেছি, যাতে করে তোমার প্রয়োজনীয় সামগ্রী নিতে পারো। বিয়ের শর্ত তো দেওয়া ছিল, মাসে মাসে কসমেটিক্স কিনে দেওয়া। আজ 1 তারিখ, নাও শুরু করো। এক দৃষ্টিতে নীরা তাকিয়ে আছে দীপের দিকে। মনে মনে বলে, লটারি পেয়ে গেলাম মনে হয়, না চাইতেই কেনাকাটা করতে পারছি। এরকম বর কপালে জুটলে আমি তো বলবো আমার শত্রুর কপালেও বর হিসেবে স্যার জুটুক। বলেই দাঁত বের করে হাসে নীরা। তারপর পছন্দ মতো প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করে। কসমেটিক কেনার পর দীপ নীরাকে কাপড় চোপড়ের দোকানে নিয়ে যায় কিছু জামা কাপড় কিনতে। প্রত্যেক মাসে মাসে দীপ পরিবারের জন্য জামা কাপড় কেনে। এটা দীপের ভালো লাগা, আজও তাই করছে। নীরাকে ড্রেসগুলো পছন্দ করে দিতে বলে। নীরা সবার জন্য ড্রেস দেখে নেয়। দীপ চুপচাপ এদিক ওদিক দেখতে থাকে। হঠাৎ দীপের নজর আসে একটি শাড়ি নিয়ে দুজন মহিলা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছেন আর দাম কষাকষি করছেন। দীপের কাছে শাড়িটি ভালো লাগে। নীরাকে এই শাড়িতে খুব সুন্দর লাগবে, এমনটাই দীপের কাল্পনিক চিন্তা। কোনো কিছু না ভেবে শাড়িটি কেনার জন্য চলে যায় সেখানে। ওই রকম দেখে আরেকটি শাড়ি নিয়ে নেয় দীপ। তারপর তারা বাসায় চলে আসে। বাসায় এসে দীপ ও নীরা সবাইকে একসাথে করে ড্রেস দেয়। কার জন্য কি কি এনেছে সেগুলো দেখাতে থাকে। পিঙ্কি ও তার মা মিসেস সাদিয়া আছে, তাদের জন্যও আনা হয়েছে। সবার ড্রেস দেখানো হয়ে গেলে নীরার জন্য কেনা শাড়িটি সবাইকে দেখায় দীপ। নীরা প্রথমে বুঝতে না পারলেও যখন দীপের মুখে শুনে এটা আমি তোমাদের বৌমার জন্য কিনেছি, তখন অবাক নয়নে তাকিয়ে থাকে ক্যাডার সাহেবের দিকে। পিঙ্কির হিংসা হয়। সে সাথে সাথে বলে, কই দেখি, ওয়াও অনেক সুন্দর শাড়িটি, আমার কাছে খুব ভালো লেগেছে। মিসেস সাদিয়া পিঙ্কিকে সাপোর্ট দিয়ে বলে, তোর ভালো লেগেছে? একটা কাজ করি, এই শাড়ি তাহলে পিঙ্কিকে দে আর নীরাকে পিঙ্কির জন্য আনা ড্রেসটি দে। দীপকে উদ্দেশ্য করে শেষের কথাটি বলে। পিঙ্কি খুশি মনে শাড়িটি নিতে গেলে নীরা খপ করে নিয়ে নেয় আর বলে, তোমার বর যদি তোমাকে কিছু কিনে দেয় তুমি না হয় সেগুলো এক্সচেঞ্জ করে নিও। আমি তোমার মতো এত উদার নই, যেটা আমার ওটা আমার করেই নেই। তুমি তোমার জন্য কেনা ড্রেস নিয়ে যেটা তোমার ভাইয়া দিয়েছে ওটা নিয়ে খুশি থাকো। আমি আমার স্বামীর দেয়া উপহার নিয়ে খুশি হতে চাই। মিসেস সাদিয়া ভেংচি কেটে বলে, আমার মেয়েটা শাড়িটা এমন পরে না, এই প্রথম একটি শখ করে নিতে চাইলো, তাও সহ্য হলো না তোমার? নীরা কিছু বলার আগেই দীপ বলে, কি বলো তো ফুপি, আমি আবার বউ আর বোনকে আলাদা চোখে দেখি। যেটা বোনের জন্য এনেছি ওটা বোনের, আর যেটা বউয়ের জন্য এনেছি ওটা বউয়ের। শুধু শুধু বউ আর বোনের মধ্যে বোনকে সাপোর্ট করে বউয়ের চোখে কাপুরুষ ট্যাগ নিতে চাই না। বোনের চোখে কাপুরুষ হলেও লোক সম্মুখে মুখ দেখানো যায়, বউয়ের কাছে কাপুরুষ হলে পুরো জীবন ব্যর্থ। বউ আবার হুট করে বাপের বাড়ি এলে এই বয়সে শিক্ষক থেকে আমাকে বউয়ের জন্য সন্ন্যাসী হয়ে বসে থাকতে হবে। দীপের এমন কথায় হা হয়ে যায় নীরা, পিঙ্কি ও মিসেস সাদিয়া। দীপ তো এসব কথা বলতো না। কি হয়ে গেছে ছেলেটা? ফুপুর সাথে লাগামহীন কথাবার্তা বলছে, আর আগে কি না মুখ থেকে একটা শব্দ বের হতো না।
মিস্টার সমুদ্র ছেলের মুখে এমন কথা শুনে বিষম খান। মিসেস সাবিনা মিস্টার সমুদ্রকে খোঁচা দিয়ে বলে, দেখেছো, আমার ছেলে হলো প্রকৃত পুরুষ। বউকে তো সব সময় টাইম দেয়, আবার বউয়ের জন্য লড়াইও করে। ভুল মানুষের বেলায় বউকে আর বোনকে দেখে না। আমার ছেলেটা হীরের টুকরো, একদম বাপ থেকে ভিন্ন হয়েছে। মিস্টার সমুদ্র নিজের বইয়ের মুখে এতগুলো বছর পর আজ প্রথম এমন কথা শুনে যেন ডাবল বিষম খেলেন। ইঁচড়ে পাকা বৌমা নিয়ে এসে কি সবাইকে ইঁচড়ে রোগ লাগিয়ে দিল? ছেলে লাগামহীন কথা বলছে, বউ আজ জীবনের কাজকর্ম নিয়ে প্রতিবাদ করছে। দীপের মুখে এমন কথা শুনে দীপান্বিতা, মিসেস শিউলি ও মিসেস সাবিনা একসাথে হাততালি দিতে থাকে। এদের কেউই পিঙ্কি ও মিসেস সাদিয়াকে পছন্দ করে না। মিস্টার সমুদ্র নিজেও পছন্দ করেন না, কিন্তু মৃত বাবাকে দেওয়া ওয়াদা রক্ষার জন্য সহ্য করতে হয়। সবাইকে জামা কাপড় দিয়ে দীপ ও নীরা ঘরে চলে আসে। নীরা মাথায় হিজাব খুলতে থাকে। দীপ হাতঘড়ি খুলে গলারটায় হালকা লুজ করতে করতে বলে, আর ইউ জেলাস? হাত আটকে যায় নীরার। দীপের দিকে ঘুরে তাকিয়ে বলে, কেন জেলাস হব কেন? পিঙ্কি আমার আশেপাশে আসলেই তুমি যেভাবে প্রতিবাদ করো, মনে তো তাই হচ্ছে। আপনার বুঝি ভালো লাগে ওই পিঙ্কি আপনার গায়ে গায়ে চললে? কথা সেটা না, কথা হলো তুমি কেমন ফিল করো। আমি আবার কেমন ফিল করব? কোনো ফিলই করি না। বলে হিজাব খুলে আলমারি থেকে বাসার পরার জামা নিতে থাকে। দীপ আবার জিজ্ঞাসা করে, তাহলে প্রতিবাদ করো কেন? নীরা জামা কাপড় নিয়ে ওয়াশরুমের ভিতরে যায়। ওয়াশরুমের দরজা দিতে যাও দরজা হালকা ফাঁকা রেখে বলে, আমার কোনো জিনিস যখন আমার হয়েই পার্মানেন্ট থাকে, আমি তা অন্য কাউকে ভাগ করি না। আপনি এখন আমার হয়ে গেছেন ক্যাডার সাহেব। আপনার প্রতি অন্য কোনো নারী আসক্ত হলে তাকে তো একটু ভুগতে হবে। বলে দরজা লাগিয়ে দেয় নীরা। দীপ স্মিত হাসে, বিড়বিড় করে বলে, চন্দ্রপাখি তার ক্যাডার সাহেবের প্রতি আসক্ত হচ্ছে, এটা সে বলবে না, কিন্তু অন্য নারীকেও আসক্ত হতে দিবে না। নারীর প্রেম বুঝি একেই বলে। আজ বিকেলে নীরা, দীপান্বিতা ও মিসেস সাবিনা মিলে নাস্তা তৈরি করতে থাকে। নীরাকে আজকে ছুটি দিয়েছে দীপ। বিয়ের পরের দিন থেকেই তো বই পড়া শুরু করেছে সে। আজকের দিন রেস্ট করার সুযোগ পেল নীরা। সন্ধ্যায় নাস্তা বানিয়ে সবাই মিলে খাবে। সবাই কাজ করছে আর নীরা উকি দিয়ে দেখছে। নীরা রান্নাবান্না পারে না, তাই কেউ তাকে রান্না করতে দিচ্ছে না। পিঙ্কি নীরার এই দুর্বলতার সুযোগটি নিয়ে নিল, সাথে সাথেই বলে, বাড়ির বউ হয়ে কি রান্না পারে না? কেমন মেয়ে বিয়ে দিয়ে এনেছো তোমরা? দীপান্বিতা বলে ওঠে, আমাদের তো সমস্যা নেই, তোর এত কেন সমস্যা? আমার কোনো সমস্যা নেই, দেখি আমি একটু রান্না করি। দীপ বেবি তো পাস্তা খেতে খুব ভালোবাসে, আমি রান্না করব ওর জন্য। বউ তো রান্না পায় না, আমি না হয় করে দিই রান্না। পিঙ্কি দীপকে সব সময় এই বেবি বলে ডাকতো, এখনো তাই বলে। রাগে দুঃখে অপমানে জেলাসিতে সব কিছুতেই ফেটে পড়ল নীরা। সাথে সাথে বলে, আজকের পাস্তা আমি রান্না করব। পিঙ্কি হো হো করে হেসে দিয়ে বলে, যে মেয়ে মুখে লিপস্টিক মেকআপ দেওয়া ছাড়া আর কোনো কাজ পারে না, সে মেয়ে আবার করবে রান্না? ওটা তোমার কাজ নয়, তুমি ঘর সংসার সামলাতে পারবে না। আমি বলছি আমি রান্না করব মানে করব। এখন যদি আমাকে রান্না করতে না দাও তো? বলেই আশেপাশে তাকিয়ে কড়াই থেকে গরম খুন্তি হাতে নিয়ে বলে, এই গরম খুন্তি দিয়ে তোমার মাথা ফাটাবো বলে দিলাম। ভালোই ভালোই বলছি, আমার ক্যাডার সাহেবের জন্য রান্না করবি না তুই ডাইনি। ওনার জন্য এই নীরা আছে। কি আর কি বলবে। নীরার রণচণ্ডীর রূপ দেখে সবাই হা হয়ে আছে। দীপ এখন একটু বাইরে গেছে তাদের নিজস্ব রেস্টুরেন্ট দেখতে। অভ্র হাততালি দিয়ে বলে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। পিঙ্কি ভয়তে দৌড় দেয়। এই মেয়ের পুরনো কিছু রেকর্ড আছে যা পিঙ্কি খুব ভালো করে জানে। শুধু শুধু বাঘিনী কি খেপিয়ে লাভ নেই। পিঙ্কি চলে যেতেই নীরা ইউটিউব দেখে পাস্তা রান্না শুরু করে। পাস্তা রান্না শেষে সব কিছু পরিষ্কার করে নিজের ঘরে যায়। দীপান্বিতা ও মিসেস সাবিনাও ঘরে যায় ফ্রেশ হবে বলে। এই সুযোগে পিঙ্কি আসে রান্নাঘরে, এসে পাস্তায় প্রচুর লবণ ও ঝাল মিশিয়ে দেয়, তারপর চলে যায় ঘরে।
নীরার ফোন ড্রয়িং রুমে ছিল। অভ্র তখন ড্রয়িং রুমে আসে টিভি দেখবে, তাই ঠিক তখনই নীরার কল আসে। নীরব কল দেয়। অভ্র প্রথম কল আসাতেই রিসিভ করে না, কিন্তু 2-3 বার কল আসাতে রিসিভ করে বলে। হ্যালো। নীরব বুঝতে পারে এটা অভ্র। পিচ্ছি কণ্ঠ, আর এখন তো নীরা দীপের বউ, দীপের বাসির অভ্র থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু এতদিন কেন আছে তাই বুঝতে পারছে না। দীপানিতা কি শ্বশুরবাড়িতে যায় না?